দর্শক বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের ট্রেন্ড স্ট্রং বাংলাতে। আবার রহস্যময় এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। যেটা হলো আজকে কৈলাস পর্বত নিয়ে। যে কৈলাস পর্বত নিয়ে আমরা বিভিন্ন ধরনের অনেক কথা শুনি। যে অনেক মিথ আছে এবং এর অনেক সত্যতা আছে। তো আমরা আজকে যে সমস্ত আ কথা আমরা শুনতে পাই বা সত্য ঘটেছে সেইসব নিয়ে আজকে আমাদের কিছু কথা আলোচনা করবে সৈকত দা। তো সৈকত দা আমাদেরকে কিছু আ কৈলাস পর্বতের ব্যাপারে বলো। হ্যাঁ, কৈলাস পর্বত নিয়ে অনেক মিথ আছে। আমরা ফার্স্ট জেনে নিই যে কৈলাস পর্বতটা কোথায় অবস্থিত এবং তার উচ্চতা বা সেই সম্বন্ধে একটা বেসিক ধারণা মানে আলোচনা করে নেওয়া যাক। তো কৈলাস পর্বত বর্তমানে হচ্ছে কি চীনে অবস্থিত, যার উচ্চতা এখন বর্তমানে 21,778 ফুট। আর এই কৈলাস পর্বতটাকে আমাদের হচ্ছে কি মানে চারটে ধর্মে পবিত্র বলে মনে করা হয়। এক, হিন্দু ধর্ম; দুই, বৌদ্ধ ধর্ম; তিন হচ্ছে কি জৈন ধর্ম; এবং চার হচ্ছে কি বন ধর্ম। তো এই চার ধর্মের বিভিন্ন মানুষ ভারত, তিব্বত, নেপাল এবং অন্যান্য আরো অনেক দেশ থেকে তীর্থযাত্রীরা কৈলাসকে মানে কৈলাস পর্বতকে পূজা করতে যায়। মানে প্রতি বছর পূজা করার জন্য তিব্বতে মানে ওই কৈলাস পর্বতে যায়। হুম। তো এই কৈলাস পর্বতটাকে মানে আমাদের হিন্দু ধর্মে শিবের বাসস্থান বলা হয়। তো স্যার অমিত অমিত স্যার আজকে আমাদের এই ব্যাপারে কৈলাসের ব্যাপারে কিছু আপনি বলেন। হুম, সৈকত সৈকত তো এখনই বললো, ভালোই বললো। এবং ও আমাদেরকে বেসিক যে ইনফরমেশন সঠিক গুলো তথ্য সবই দিতে পেরে। দিয়েছে। তো ধন্যবাদ রাজদীপ তোমাকে। তো এখন দেখো কৈলাসের ও যে বললো মিলারেপা আজ থেকে প্রায় 500 বছর আগে, হ্যাঁ, ওরকম মোটামুটি। ঠিক আমার সালটা মনে নেই। সে সময় সে তিব্বত কৈলাস পর্বতে উঠেছিল। হুম, ফার্স্ট টাইম। কিন্তু উঠার পরে যে তার কি হয়েছিল, সে কি কোনো বিচিত্র কিছু মানে জিনিস দেখেছিল বা কোনো আহ কিছু একটা তো তার হয়েছিল। অনুভব হুম। করেছিল কি সেটা? কিছু একটা হয়েছিল, যার ফলে সে যখন নিচে নেমে আসার পরে কৈলাস পর্বতের উপরে সে কি দেখেছে সেটা কিন্তু সে কাউকে বলেনি। হুম। তো এটা কিন্তু একটা রহস্যময় ব্যাপার। এরপরে তো আমরা সকলেই জানি যে মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট স্যার আমার এভারেস্ট আমার স্যার মাউন্ট এই একটা প্রশ্ন আছে যে ওই যে ইনি লোকটা উঠেছিলেন উনি কি নর্মালি বেঁচে ছিলেন অনেকদিন বা নাকি মরে গেছিলেন তাড়াতাড়ি? ওঠার পরে না, স্বাভাবিক ভাবেই আর কি। খুব বেশি দিন উনি স্বাভাবিক বাঁচেননি। হ্যাঁ, ঠিক বয়স হয়েই হয়তো মারা গেছেন। তো এ ব্যাপারে বিশেষ কোনো বড় মানে তথ্য নেই। বেশি ইনফরমেশন আমরা পাই না খুঁজে। তো মিলার রেপা নামে একজন ভিক্ষু উঠেছিলেন। হুম। ওঠার পরে তারপরে তিনি নির্বাক হয়ে যান, আর কিছু বলেননি যে কি দেখেছেন নিচে। তো এখন যেটা সব থেকে মানে বেশ কিছু আশ্চর্যের বিষয় রয়েছে কৈলাস নিয়ে। এর দেখো এর ভিতরে যেমন একটা ফ্যাক্ট রয়েছে, সেটা হলো তোমার আম কয়েকটা আমি ফ্যাক্ট বলি, কি কি ফ্যাক্ট রয়েছে কৈলাসে। আম ১ নম্বর ফ্যাক্ট হচ্ছে তোমার হচ্ছে কৈলাস পর্বতে যতবারই মানুষ ওঠার চেষ্টা করেছে ততবারই ওই মিলারেপা বাদ দিয়ে ততবারই মানুষ অসংখ্যবার বাধার সম্মুখীন হয়েছে। বুঝতে পেরেছো? হয়তো আবহাওয়া বা পরিবেশগত কারণে প্রচন্ড বাতাস, বুঝতে পেরেছো? অক্সিজেন লেভেল কমে যাওয়া, অনেকের বুকে হার্টবিট বেড়ে যেত, কারো শ্বাসকষ্ট হতো। এভাবে তারা উঠতে পারতো না বা ব্যর্থ হতো। এছাড়াও তুষার ঝড়, বুঝতে পেরেছো? মানুষকে বাধাগ্রস্ত করেছে। আবার অনেকে যারা আছে, অনেক যারা তোমার হলো পর্বত আরোহণকারী যাদেরকে বলি আমরা, তারা যখন তোমার পর্বতে উঠতে যায়, যারা তোমার কি অনেক স্কিলড এবং ট্রেন্ড যারা, হুম হ্যাঁ, তারা অনেক সময় অনেকটা উপরে ওঠার পরে তারা ফিল করেছে তাদের মন কাজ করছে না। আই মিন তাদের মাথা কাজ করছে না। তারা কোনো কিছুই ঠিকভাবে আর কি কমিউনিকেট করতে ভাবতে পারছে না। পারছি না। হুম, নিজের ভাবতে পারছে না এবং নিজের ডিসিশন ব্রেনও কাজ নিতে করছে পারছি না আর কি। না। এবং তাদের ব্রেনে মনে হয় একটা এমনও বলেছে অনেকে যে তাদের ব্রেনকে কেউ হয়তো সিগন্যাল দিচ্ছে, তুমি আর উপরে ওঠো না, তুমি নিচে নেমে যাও, তুমি নিচে নেমে যাও, যদি বাঁচতে চাও নিচে নেমে যাও। তো অনেকে এই কারণে কি উপরে উঠতে যেয়ে বাধাগ্রস্ত হয়ে নিজের মাথাটাকে ঠিক রাখতে ভারসাম্য হারিয়ে পারেনি ফেলে। আর কি। হ্যাঁ, নিজের মাথাকে বা নিজের ব্রেনকেই কন্ট্রোল করতে পারেনি। তারা কিন্তু আবার নিচে নেমে চলে এসেছে বাঁচার জন্য এক প্রকার। তো অনেকে ভয় মানে ঠিক জানি না অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত এটা মানে এই যে রহস্য বা এই যে মিস্ট্রি, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ রিভিল করতে পারেনি যে কি কারণে এই ব্যাপারগুলো ঘটে। তো এই ক্ষেত্রে হিন্দু ধর্ম যারা বিশ্বাসী, যারা হিন্দু রয়েছে তারা তো বিশ্বাস করে কৈলাস পর্বতে অ্যাকচুয়ালি শিব বাস করেন। ওকে, বা শিব কখনো কখনো আসেন, এসে তার মেডিটেশন করেন বা তার সাধনা করেন।
তো এটা একটা ফ্যাক্ট গেল। আরো অনেক ফ্যাক্ট রয়েছে, যেমন অনেক একটা সময় তোমার কি, এটা কিন্তু আমাদের ভারতের দখলে ছিল কৈলাস পর্বত। হ্যাঁ? এটা কিন্তু আমাদের তিব্বতের ওই অংশটুকু আমাদের কৈলাস পর্বত। এটা আমাদের ভারতের ভেতরেই একটা সময় ছিল। কিন্তু ১৯৬২ সালের চীনের সাথে ভারতের যুদ্ধের ফলে আমরা এটা হারাই। এটা বর্তমানে চীনের ভিতরে রয়েছে এবং চীন এটাকে দখল করে রেখেছে। তো অনেক কথা শোনা যায় যে ওখানে নাকি অনেক তোমার দামি, দামি খনিজ পদার্থ পাওয়া যায়। উম উম পাওয়া যায় বা যেতে পারে। এরকম একটা সবার ভিতরে কি ছিল? কনসেপ্ট ছিল বা ধারণা ছিল। হয়তো কৈলাসের উপরে বা কৈলাসের ভেতরে বা পাশে অনেক দামি, দামি কিছু খনিজ পদার্থ রয়েছে। তো চীন এই কারণেই কিন্তু ওটাকে ইনটেনশনালি দখল করেছে। ওকে? তো তারপর থেকে চীন মোটামুটি কিন্তু তোমার ২০০৩ সাল থেকে বা ২০০০ সাল, আমার ঠিক এক্সাক্টলি মনে নেই, ২০০০ সালের প্রথম দিকটাতেই তারা কিন্তু কৈলাস পর্বতে আই মিন বৈজ্ঞানিক রিসার্চ চালানোর জন্য অনেকবার অনেক রকম টিম তারা কিন্তু পাঠায়। হুম তো চীনের এই সব টিমের ভিতরে যে সরি চীন যে টিম গুলো পাঠায় তার ভিতরে যেমন চীনের বিজ্ঞানীরা যেমন ছিল বা পর্বত আরোহণকারীরা যারা ছিল, তেমনি কি অন্যান্য দেশ যেমন তোমার চীনের সাথে যৌথভাবে রাশিয়াও গিয়েছিল, রাশিয়ান পর্বতারোহীরাও গিয়েছিলেন। এছাড়া তোমার সম্ভবত সুইজারল্যান্ডেরও কিছু আরোহী ছিলেন, তারাও গিয়েছিলেন। তারাও চেষ্টা করেছে কৈলাসে ওঠার, কিন্তু কেউ সফল হয়নি। বারবার তারা ব্যর্থ হয়েছে। তো মানে একটা বিশাল রহস্যময় একটা পর্বত। তো এরপরে চীন এটাও চেষ্টা করেছিল যে হেলিকপ্টার দিয়ে যদি উপর থেকে দেখা যায় কি রয়েছে। তো হেলিকপ্টার দিয়ে যখন তোমার উপর দিয়ে যাবার চেষ্টা করেছে, সে সময় কি হয়েছে, হেলিকপ্টার ইঞ্জিন সেখানে যে কাজ করে না। ঠিক কৈলাসের উপর দিকে উঠার সময় হেলিকপ্টারের ইঞ্জিন অকেজো হয়ে যায়। তো হেলিকপ্টারের মিশনও ফেল। তারপর তোমার ফাইটার জেট দিয়ে চেষ্টা করেছিল, সেটাও ফেল। সেটাও কিন্তু পুরোপুরি ফেল হয়েছে। তো মানে এর কোন উপর রকম দিয়েও ইঞ্জিন কাজ করে না আরকি। যেতে পারে। কি বললে রাজদীপ, বলো। বলছি মানে ওর ওই যে এরিয়াটা, ওর উপরে কোনো সিগন্যাল কাজ করে না আরকি। না, এর উপর কোনো সিগন্যাল কাজ করে না। এর ভিতরে নাকি ম্যাগনেটিক কিছু বিষয় রয়েছে। ফিল্ড আছে, আমিও হুম। শুনেছি হ্যাঁ, ম্যাগনেটিক এটা ফিল্ড। হ্যাঁ শুনেছি এটা। ম্যাগনেটিক কিছু বিষয় রয়েছে ওখানে, কোনো রকম ম্যাগনেটিক তোমার ফিল্ড রয়েছে একটা, ঠিক আছে? ওই ইয়েস, ম্যাগনেটিক ফিল্ডের জন্যই হচ্ছে ওই ওরা হচ্ছে উঠতে মানে ওই জায়গাটা দিয়ে যেতে পারে না কোনো হচ্ছে প্লেন বা হচ্ছে কোনো হ্যাঁ, হেলিকপ্টার এই সমস্ত। হ্যাঁ, ফিল্ড রয়েছে, একদম ঠিক বলেছো সৌমিত্র। তো এটাই মানে বড়ই রহস্যময় একটা পাহাড়, বা আমরা বলতে পারি পর্বত শৃঙ্গ। এভারেস্ট তো কৈলাসের থেকে প্রায় তোমার বলতে গেলে প্রায় ৮-৯ হাজার ফিট নিচু উপরে উঁচু। কিন্তু কি এভারেস্ট কিন্তু আমরা জয় করতে পেরেছি, তাই তো? এভারেস্ট আমরা জয় ইয়েস, করতে পেরেছি। শুধু ইয়েস। এভারেস্ট জয় করাই নয়, এভারেস্টে প্রায় ৭,০০০ মানুষ কিন্তু উঠেছে। তো হ্যাঁ, হ্যাঁ, একদম। হুম। ওই একমাত্র ওই মিলারেপা বাদ দিয়ে হ্যাঁ, কেউ কিন্তু উঠতে পারেনি। সেটাও কত ৫০০-৬০০ বছর আগে। এবং সেও কিছু বলতেও পারেনি যে কি দেখেছে না দেখেছে, সে বলেও নি এসে বা বলতে পারেনি। অনেকে বলে যে সে হয়তো কথাই বলতে পারতো না, এমন শোনা শোনা যায়। কৈলাস পর্বত ঘুরে আসার পরে সে আর কথা বলতো না। আবার অনেকে বলেছে যে ও কথা বলতো, কিন্তু সেই পর্বতের ব্যাপারে কি দেখেছে না দেখেছে সে ব্যাপারে তারা কিছু বলেনি। ওকে। আমরা স্যারের কাছ থেকে জানতে পারলাম যে এভারেস্টেও যারা উঠেছে, যারা খুব এক্সপিরিয়েন্সড, যারা স্কিল্ড, মানে যারা শুধু উম, এভারেস্ট জয় করেছে, তারাও কিন্তু এই কৈলাস পর্বত উঠতে পারেনি। ঠিক আছে, তাও কিন্তু আমরা এখন আরো কয়েকটা মিথ আছে বা রহস্য আছে যে যে কৈলাসের ওখানে, কৈলাস পর্বতের ওখানে বা নিচে যে হ্রদ আছে দুটো, হ্যাঁ, তো ওখানে একটা নাকি শুভ শক্তির হ্রদ, আর একটা নাকি অশুভ শক্তির হ্রদ। তো সেই ব্যাপারে স্যার আমাদেরকে কিছু বলুন। হুম, রাজদীপ যেটা বলছিলে তুমি, হ্যাঁ, কৈলাস পর্বতের ঠিক নিচেই ঠিক নিচের দিকটাতেই তোমার দুটো হ্রদ রয়েছে। একটা তোমার মানস সরোবর। মানস সরোবর যেটা খুবই বিখ্যাত হ্রদ, এটা আমরা জানি। মানস সরোবর থেকে কি আমাদের ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। হ্যাঁ, ঠিক আছে। তো মানস সরোবর যে রয়েছে, তো মানস সরোবর রয়েছে এবং আরেকটা কি রয়েছে তোমার, রাক্ষস। রাক্ষসতাল, তাই তো? রাক্ষসতাল রাক্ষসতাল। হুম। দুটো হ্রদ রয়েছে। তো আহ, মানস সরোবর যেটা বলা হয়, এটা হলো তোমার শুভ শক্তির হ্রদ বলি আমরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কথিত আছে যে বা মিথ আছে যে আহ, মানে শিব যখন তোমার কৈলাসে বাস করেন বা বাস করতেন, তিনি ওইখানে হ্রদটা বানিয়েছিলেন কিসের জন্য, মানে পার্বতী হুম
পার্বতীর চান করার জন্য বানিয়েছিলেন, মানে আমাদের সেই মা আচ্ছা, পার্বতী বা বলতে বুঝতে পারো পেরেছি। হুম, বা দুর্গা। হুম। তার দুর্গা। যে স্নান করার জন্য তিনি এই হ্রদটা নাকি তৈরি করেছিলেন। তো এটা কথিত রয়েছে। তো এই যে মানস সরোবরে যে আমরা কথা বলছি, আমরা এটা অত্যন্ত সুন্দর একটা হ্রদ, এবং সব থেকে আশ্চর্যের বিষয়, অতটা পাহাড়ের উচ্চতায় এটা হলো স্বাদু পানির হ্রদ বা স্বাদু ইয়েস, জলের একদম ফ্রেশ ফ্রেশ ওয়াটার যেটা। ফ্রেশ ওয়াটার, মিষ্টি ফ্রেশ জলের। ওয়াটার বা স্বাদু স্বাদু জলের হ্রদ। স্বাদু জলের হ্রদ কিন্তু পাহাড়ের উপরে এইরকম হুম, এত উচ্চতায় কিন্তু হয় না। হয় সাধারণত না কি কোনো, হয়, হ্যাঁ। খার হুম, খার জলের যে হ্রদ বা নোনা জলের হ্রদ সেটা কিন্তু হুম, তোমার হয়ে থাকে। হ্যাঁ। বুঝতে পেরেছো? তো তো যখন এখানে হচ্ছে এই এই হ্রদে যখন আমি জানি যেটা, যে এই হ্রদে যখন হচ্ছে সূর্যের রশ্মি পড়ে, তখন হুম, কিন্তু মানে জলটা চেঞ্জ করে দেয়, সোনালী কালারের করে দেয়। সোনালী কালার, এবং রাতের আলোতেও কিন্তু অসাধারণ সুন্দর দেখায়। হুম, এবং এই হুম, হ্রদে প্রচুর মাছ মাছ কিন্তু পাওয়া যায়, প্রচুর মাছ পাওয়া যায়, হাঁস বা বিভিন্ন পাখি। হুম। হুম, তাদের হুম, অবাধ বিচরণ রয়েছে। এবং হুম, এই হ্রদের পাশে মানুষ যায়, মানুষ স্নান করে। কথিত আছে যে এই হ্রদে চান করলে পাপ মুক্ত হয় মানুষের। এইখানে কিন্তু শুধু হিন্দুরাই যায় তা নয়, বৌদ্ধরাও যান, এবং তোমার অন্যান্য আরেকটা ধর্ম রয়েছে যেটা হ্যাঁ, বললে, জৈন জৈন জৈন। জৈন ধর্ম, জৈন নয়, হুম, জৈন ধর্মের লোক। ঠিক আছে, তো জৈন ধর্মের লোকেরাও যায়। তো হুম। এছাড়াও আরেকটা বুদ্ধ, আরেকটা আছে মং ধর্ম বোন যেটা, ধর্ম, বোন বন বোন। ধর্ম। মং ধর্ম যেটা রয়েছে, মং ধর্মের লোকেরাও ওখানে যায়। তো এখন দেখো, ওই বললাম না, ওটা খুবই মানে পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর একটা হ্রদ। হ্যাঁ, এবং দেখতে তো অসাধারণ। দেখতে অসাধারণ। রাতে তো যদি কেউ রাতে যদি এই কৈলাস পর্ব রাতে যদি কেউ এই মানস সরোবরের রূপ দেখে, তাহলে কিন্তু সে কি হয়ে যাবে, এক প্রকার আপ্লুত হয়ে যাবে, এত সুন্দর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হুম, আচ্ছা। তো এটা হলো তোমার শুভ শক্তির হ্রদ। আর তার পাশেই একটা রয়েছে, সেটা হলো তোমার অশুভ শক্তির হ্রদ। তো এখানে কি রয়েছে, এটা হলো খার জলের হ্রদ। এই হুম। হ্রদে কোনো কোনো মাছ হয় না। অবাক করা মানে বিষয় যে কোনো রকম মাছ কিন্তু আমি ওখানে এটা হয় না। শুনেছিলাম, এতে নাকি এটা প্রচন্ড নাকি লবণ, মানে লবণাক্ত। এতে লবণের পরিমাণ খার। অনেক বেশি। হ্যাঁ। ওটাই তো বললাম, খার জল মানে একদম প্রচন্ড নোনা জল। বুঝতে পেরেছো? তো নোনা জল, এবং এখানে কোনো রকম মাছ হয় না, কোনো পশু পাখিও যায় না। এবং কি হুম, আমি এমনটাও শুনেছি যে এই হ্রদের পাশে যে যদি কেউ যায়, হ্যাঁ, হুম। তার ভিতরে একটা খারাপ প্রভাব কাজ করে। বুঝতে পেরেছো? যত রা- মানে মানুষ যত যায় তার ভিতরে তত নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ বিষয়গুলো তার মাথায় আসে। এবং এই হ্রদের আশেপাশে কিন্তু ওই তোমার তান্ত্রিক সাধক যারা রয়েছে, তান্ত্রিক যারা রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু তোমার এই অপশক্তির সাধনা করে বা আসুরিক শক্তির কিন্তু সাধনা করে। আচ্ছা। একটু আপনি বললেন যে এই যে মানে ওই হ্রদের পাশাপাশি গেলে সবাই হচ্ছে একটু অন্যরকম হচ্ছে, মানে কি নেগেটিভ। বলবো, হ্যাঁ, নেগেটিভ ক্রিয়েট করে, নেগেটিভ। নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হয়। তো ওখানে আমি জানি যে রাবণের সাথে কিছু একটা সম্পর্ক আছে, তো রাবণ কিং বলে যেটা আছে ওটা একটু যদি বলেন। তো আছে যে রাবণ তো অনেক বড় যোগী ছিলেন, এবং তিনি শিবের সাধক ছিলেন। তো রাবণ নাকি মানে আমাদের শিবকে ইয়ে করার জন্য, আই মিন সিদ্ধি পাওয়ার জন্য, এই কৈলাস পর্বতের নিচে এই হ্রদের এখানে এসেছিলেন। এসে তার আহ, সাধনা করার সময় সে তার রাবণ, সকলে জানি রাবণের 10টা মাথা ছিল, হুম। তাই তো? হ্যাঁ। তো রাবণ হ্যাঁ, তার হ্যাঁ, 9টা মাথা কেটে ফেলেছিল এই হ্রদের, এই, এবং তার এই মাথার রক্ত থেকেই এই হ্রদের সৃষ্টি হয়েছে। এবং আচ্ছা, যখনই ও বুঝলাম। 9টা মাথা কেটে ফেলেছিল, এবং 10 নম্বর মাথা যখনই ও কেটে ফেলতো, সেই সময় শিব তার সাধনা দেখে কি হয়ে যায়, ইমপ্রেসড হয়ে যায়, সন্তুষ্ট হন। এবং সে তার সামনে এসে তাকে বর দেয়। এবং এই ব্যাপারটা আমরা সকলেই জানি যে তাকে একটা অস্ত্র দেওয়া হয়, যে অস্ত্র দিয়ে তাকে মারলে শুধুমাত্র ওর মৃত্যু হবে, তাছাড়া ওর কোনোভাবেই মৃত্যু হবে না। সেই ব্যাপারে আমাদের রামায়ণে পুরোপুরি উল্লেখ রয়েছে। ইয়েস। অনেক অনেক অনেকের মুখে শুনেছি যে ওই কৈলাস পর্বতের উপরে নাকি অনেক রকম লাইট দেখা যায়, বা অনেক ইউএফও ইউএফও বা উড়ন্ত যান অনেকে নাকি দেখেছে। তো সেই ব্যাপারে স্যার আপনি যদি কিছু বলেন, আপনি দেখো যদি আমি কিছু ওই বলেন। ব্যাপারটা, এটা কিন্তু একটা বলতে পারো মিথ আর কি, মিথ। তো আমরা শুনেছি, আমিও শুনেছি বা আমি এই ব্যাপারে পড়েছি। হুম। তো কৈলাস পর্বতের উপরে অনেক সময় বিভিন্ন ধরনের লাইট আমরা দেখতে পাই, বা অনেক সময় ইভেন কি বিভিন্ন সময় তোমার উড়ন্ত চাকতি যেটাকে বলা হয়, বা কি বলে এটাকে, ইউএফও। ইউএফও। ইউএফও কিন্তু দেখা গিয়েছে, এমনটা নয় যে দেখা যায়নি। হুম।
তো এবং এমনও অনেকে বলে যে ইউএফও এই কৈলাস পর্বতের নিচে ঢুকে যায়, নিচেও নাকি ঢুকে গেছে, এমনটা অনেকে দেখেছে। তো এই ব্যাপারটা নিয়ে বিজ্ঞানীরা তো কাজ করে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই দেখেছে বলে, এবং তারা মানে তোমার এ নিয়ে কাজ করেছে, কিন্তু তারা বিশেষ কিছু ফাউন্ড কিন্তু তারা করতে পারেনি কৈলাস পর্বত থেকে। আচ্ছা। ইউএফওর প্রমাণও তারা পায়নি, বা সেখানে যে যে টেস্ট করা টেস্টই তো করতে পারে না। হ্যাঁ, তো হ্যাঁ, এটা নিয়ে বিজ্ঞানীদের বোঝা ব্যাপার পৌঁছাতে রয়েছে। গেলে দেখো, টেস্ট হবে কি করে? আমরা তো জানি বিজ্ঞান তো সহজে কোনোদিনই ধর্মকে স্বীকার করে না। হ্যাঁ, ওই বিজ্ঞান একটু ভিন্ন জিনিস, ধর্ম আর একেবারে পুরোটাই উল্টো। ধর্ম হলো বিশ্বাস, আর বিজ্ঞান হচ্ছে কি প্রুফ, তাই তো? যুক্তিতর্ক। হুম। একদম প্রুফ বলতে পারো, এক প্রকার প্রুফ হবে, তারপরে তো ধর্ম সেটাকে আই মিন বিজ্ঞান সেটাকে একসেপ্ট করবে। কোন একটা একদম। কনসেপ্টকে প্রুফ করতে হবে, তবে এটা তোমার একসেপ্ট করবে সায়েন্স। হুম। তো দেখো এখন যেটা বিষয় রয়েছে, তো যারা সায়েন্টিস্ট রয়েছে তারা তো তোমার এ ব্যাপারে কিন্তু বলতে পারো ইউএফ এর ব্যাপারে তারা জানে, কিন্তু শুনেছে, বা তারা ছবিও দেখেছে। কিন্তু তারা এই ব্যাপারে প্রুভ করতে পারেনি, কারণ কি ওখানে যাওয়াই যায় না। গেলে না প্রুফ টুফ কিছু করা যেত। তো এই ব্যাপারে দুটো ধারণা রয়েছে। দেখো, একটা হলো ধর্মীয় বিলিভ, যেটা বা ধর্মীয় বিশ্বাস, সেটা হলো ওখানে তোমার শিব পার্বতী থাকেন। হুম এর জন্য বিভিন্ন রকমের লাইট দেখা যায় বা আলো দেখা যায়। আর সেটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, আমাদের হিন্দুদের বিশ্বাস। তেমনি কি তোমার যদি সায়েন্সের দিক থেকে বলো, তো সায়েন্স, অনেক সায়েন্টিস্ট যারা রয়েছে, যারা এনসিয়েন্ট তোমার কি বলি ইন্ডিয়া। এনসিয়েন্ট এলিয়েন নিয়ে যারা গবেষণা করে, এনসিয়েন্ট এলিয়েন নিয়ে যারা গবেষণা করে, হ্যাঁ, তারা কিন্তু এটাকে পুরোপুরি অন্যরকম মনে করে। তারা মনে করে এই যে ব্যাপারটা রয়েছে কৈলাস পর্বতে, হয়তো অনেক আগে এলিয়েনরা ছিলেন। এলিয়েনরা ছিলেন, এবং এখনো তারা আসেন, পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করেন। এটা কিন্তু এনসিয়েন্ট যারা রয়েছে, এলিয়েন অনেক পুরনো। যারা গবেষণা করেন বা সায়েন্টিস্ট বলতে পারো, তাদের কথা, তারা এটা বিলিভ করে। কিন্তু তারা এখনো প্রুভ করতে সেটা পারেনি। হুম তো তাদের যেটা ভাষ্য, সেটা হলো কি, এই কৈলাস পর্বতে এলিয়েনরা আসতো আগে, বহু আগে থেকে আসতো। হ্যাঁ, এবং তারা এখানে তাদের কিছু রয়েছে, এখানে তাদের কিছু একটা রয়েছে, মানে তাদের হয়তো কোনো বেস ডিভাইস, আছে। মেশিন কিছু একটা রয়েছে, এই কারণে ওখানে কি ওই ম্যাগনেটিক, যেটা বললো কি বলেছিল যেন সৌমিত্র, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড ছিল, ওটা ফিল্ডের ছিল। জন্যই হচ্ছে ওখানে কোনো উড়োজাহাজ বা হচ্ছে কোনো প্লেন উঠতে হ্যাঁ, পারে না। অ্যাকচুয়ালি অনেক, এই জন্যই অনেকে এলিয়েন নিয়ে যারা গবেষণা করেন, বিশেষ করে যারা এনসিয়েন্ট এলিয়েন নিয়ে গবেষণা করেন, তারা মনে করেন যে নিচে এলিয়েনদের কোনো ডিভাইস রয়েছে, বা এলিয়েনদের কোনো আবাস থাকতে পারে, এর নিচে হুম, শহর হুম, থাকতে হুম। পারে এলিয়েনদের। হুম অনেকে আবার এটাও বিলিভ করেন যে এলিয়েনরা হয়তো তোমার এই নিচ দিয়ে, আমাদের মাটির এই কৈলাস পর্বতের নিচ দিয়ে হয়তো সমুদ্রের সাথে লিংক হয়েছে কোনোভাবে, ওই সমুদ্রের নিচে হয়তো এলিয়েনদের সভ্যতা পৃথিবীতেই রয়েছে, এটা কিন্তু মনে করেন। আর ধর্মীয় ভাবে যেটা আমরা বিলিভ করি, যে এখানে শিব থাকেন। হ্যাঁ, শিব শিব মাঝে দুর্গা, মাঝে হ্যাঁ, শিব দুর্গা, হ্যাঁ, শিব দুর্গা, শিব বা পার্বতী, শিব এবং পার্বতী দুজনেই থাকেন, মাঝে মাঝে আসেন, এরকমটা স্থানীয় যারা মানুষ রয়েছে তারা বিশ্বাস করে। হম স্যার, কৈলাস পর্বত শৃঙ্গটা বিজ্ঞানীদের মতে হচ্ছে কি ওটা পিরামিড স্টাইল বা পিরামিডের মতো দেখতে। এই বিষয়টা কেন পিরামিডের মতো? সৈকত, ঠিকই বলেছো তুমি। যে কৈলাস পর্বতকে যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে সেটার আকৃতি কিন্তু পিরামিডের মতো, বুঝতে পেরেছো? তো হুম। এটা নিয়ে বললাম, আবার এনসিয়েন্ট যারা তোমার এলিয়েন নিয়ে যারা গবেষণা করে, হ্যাঁ, হুম। এনসিয়েন্ট এলিয়েন থিওরিস্ট যারা রয়েছে, হ্যাঁ, তাদের মতে এই যে মিশরে যে পিরামিড রয়েছে, এবং যে কৈলাসের যে, আমাদের কৈলাস পর্বত যে, হ্যাঁ, সেই হুম। দুটো কিন্তু তোমার কি একই রকম আকারের। তো আহ, অ্যাকচুয়ালি যারা এনসিয়েন্ট এলিয়েন নিয়ে যারা গবেষণা করেন, তারা মনে করে এই যে মিশরের যে পিরামিড, সেটা মানুষের তৈরি নয়। তারা মনে করে সেটা এলিয়েন তৈরি করেছে, এলিয়েনরা তৈরি করেছে। হুম কারণ কি এটা এবং এবং তারা এটাও মনে করে যে কৈলাস পর্বতটাও কিন্তু এটা তৈরি করা, মানুষ এলি তৈরি করেছে। হ্যাঁ, মানুষ তৈরি করেনি আর কি, মানুষ না মানে স্যার, এলিয়েন্স তৈরি করেছে। এলিয়েন তৈরি করেছে, ভিন গ্রহের কোনো হুম। প্রাণী তৈরি করেছে। প্রাণী কারণ এসে কি, তৈরি করেছে। হ্যাঁ, কারণ এটা দেখে মনে হয় না যে এটা প্রাকৃতিক। হুম তাদের মতে যে এটা প্রাকৃতিক মনে হয় না। হ্যাঁ, সেটা মনে হয় যে এলিয়েনরা তৈরি করেছে, হয়তো এটা মানুষ তৈরি করেনি,
এলিয়েন করে, কারণ কি এটা, এবং তারা এটাও মনে করে যে কৈলাস পর্বতটা ফাঁপা, ভেতরের দিকে ফাঁপা, মানে ভেতরের দিকে ফাঁকা রয়েছে, কিছু নেই ভেতরের দিকে, বুঝতে পেরেছো? ভিতরের হ্যাঁ, দিকে কিছু নেই, যেমন বাঁশের ভিতরে কি কিছু থাকে? থাকে না কিন্তু, কি থাকে? শুধু তার মানে স্যার, বাঁশের থাকে, কিন্তু ভিতরে কি কিছু থাকে না? ঠিক ওরকম, মানে ফাঁকা, ভিতরে কিছু নেই কৈলাসের। কিন্তু দেখবে অন্যান্য পর্বত যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই পর্বতগুলোর ভেতরে কিন্তু কি পাথর থাকে, পুরো পাথরময় হয়, তাই হুম তো? হুম কিন্তু হুম কৈলাস পর্বতের ব্যাপারটা আলাদা, মানে ওদের মতে আর কি, যে ভেতরে কি রয়েছে, পুরোপুরি ফাঁপা বা ফাঁকা, কিছু নেই, ভেতরে কোনো কিছু নেই। হুম। তো এটাই মানে এটা হলো ওদের বিশ্বাস। আর হিন্দুদের যেটা বিশ্বাস বা ধর্মীয় ভাবে যেটা আমরা বিশ্বাস করি, অনেকেই যারা ধার্মিক, যারা তারা বিশ্বাস করে কি, যে কৈলাস পর্বতের আকৃতিটা শিবলিঙ্গের মতো। দেখো ভালো করে, দেখতে হ্যাঁ, কিন্তু শিবলিঙ্গের মতো কিন্তু দেখতে লাগে। শিবলিঙ্গের মতো। হুম হুম হ্যাঁ। আবার আবার তোমার কি, পিরামিডের মতো দেখতে লাগে। পিরামিডের মতো লাগে। এটা হুম। পিরামিড, হ্যাঁ পিরামিডের হুম। মতনই লাগে। তো এটা মানে সত্যি বলতে গেলে একদমই রহস্যময়। যতদিন পর্যন্ত না সেই কৈলাস পর্বত আমরা জয় করতে পারবো, উপরে উঠতে পারবো, ততদিন পর্যন্ত আমরা বা মানুষ বিশ্বাস মানে বুঝতে পারবে না যে আসল রহস্য কি। হ্যাঁ, তো আসল রহস্যটা কি? হুম আসল রহস্যটা কি সেটা বুঝতে পারবে না। তো চীন তো 2003 সালে স্টার্ট করেছিল। হ্যাঁ, 2000 সালে, 3 সালে বা ওই টাইমটাতেই, 2000 সালের দিকে প্রথম দিকটায়। তো ওরা ভেবেছিল হয়তো কৈলাস পর্বতে আমরা কিছু পাবো, খনিজ পদার্থ টদার্থ কিছু রয়েছে। হ্যাঁ। তো কোনো লাভ কিন্তু হয়নি, চীনের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে, বারবার বারবার ব্যর্থ হয়েছে। হ্যাঁ। ওখানে পর্বত আরোহীরা বারবার বারবার গিয়েছে এবং বারবার বারবার ব্যর্থ হয়েছে। তো অনেক পর্বতারোহী বলেছে যে ওখানে গেলে উম মাইন্ডে একটা মেসেজ চলে আসে, মানে তাদের মনের ভিতরে কেউ একটা মেসেজ দেয়, তুমি আর উপরে উঠো না, নিচে নামো, নাহলে মৃত্যু, নাহলে তোমার মৃত্যু, কেউ যেতেই পারে না। তারপর যেমন বললাম একটু আগে, যে ইয়ে বললো, সৌমিত্র যে বললো যে হেলিকপ্টার উঠতে পারে না, বিকল হয়ে যায়। বা প্লেনও উঠতে হুম পারে না হুম এর উপর দিয়ে, হুম প্লেনও তোমার বিকল হয়ে যায়। মানে পুরোপুরি একদম রহস্যময় একটা পর্বত। হুম। হ্যাঁ। তো যে জিনিসে মানুষ, যে জিনিসগুলো জয় করতে পারেনি, সেই জিনিসগুলো নিয়ে তো গুরুত্ব প্রচলিত হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। স্যার একটা কোশ্চেন ছিল, যে এই যে শিব বললেন এবং এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, তো শিব শিব কি মানে এলিয়েনের সাথে কোনো সম্পর্ক রয়েছে? মারাত্মক প্রশ্ন, এবং কি মানে খুবই রহস্যময় একটা তুমি প্রশ্ন করেছো বা টপিক তুলেছো। হ্যাঁ, এটা নিয়ে যারা এনসিয়েন্ট এলিয়েন থিওরিস্ট, যারা যারা বিশ্বাস করে এই পৃথিবীতে যে প্রাণের উৎপত্তি হয়েছে বা মানুষের যে সৃষ্টি হয়েছে, সেটা কি, সেটা এলিয়েনরা করে গেছে। মানে পৃথিবীতে প্রথম দিকটা যে সভ্যতাগুলো, সেগুলো কি এলিয়েনদের সভ্যতা ছিল। হুম ওকে। তারা কিন্তু সেটাই মনে করে। উম, কারণ কি, তাদের একটা বিশ্বাস ছিল এটাই, আই মিন এই থিওরিস্টদের যে বিশ্বাস, সেটা হলো কি এলিয়েনরা অনেক 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 আগে, হ্যাঁ, হয়তো কয়েক লক্ষ বছর আগে বা কয়েক কোটি বছর আগে, হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে তারা এসেছিলেন, অন্য গ্রহ থেকে। হ্যাঁ, আমাদের এই সেই মহাবিশ্বের কোনো গ্রহ বা কোনো স্থান থেকে তারা আমাদের এই পৃথিবীতে এসেছিলেন। এবং আম, আসার পরে তারা এখানে তাদের সভ্যতা যেটা ছিল, সেটা নাকি অত্যন্ত উন্নত সভ্যতা ছিল। সেটা হয়তো আমাদের বর্তমান পৃথিবীর থেকেও কি উন্নত টেকনোলজি তাদের ছিল। তো তারা অনেকে বিশ্বাস করে যে আমাদের হিন্দুদের যে দেব দেবতা বা গ্রিকদের যে দেব দেবতার বিশ্বাস, হ্যাঁ, এরা তাদের মতে, এলিয়েন থিওরিস্টদের মতে, অ্যানসিয়েন্ট এলিয়েন থিওরিস্টদের মতে, হ্যাঁ, এই দেবতারা নাকি এলিয়েন, তারা মনে করে। হ্যাঁ, কারণ হিসেবে অনেক কিছু তারা প্রমাণ দেখান। তো আহ, তাদের মতে এই দেবদেবীরা এলিয়েন ছিল। হুম। থিওরিস্টদের যেটা বিশ্বাস, তুমি এলিয়েন থিওরিস্ট, যারা এলিয়েন অ্যানসিয়েন্ট এলিয়েন থিওরিস্ট, তাদের বিশ্বাস যে এই হিন্দুদের যে দেবদেবী, তারা সবাই নাকি এলিয়েন ছিলেন। হুম। তারা এই পৃথিবীতে এসেছিলেন, আহ এসেছিলেন এবং তাদের টেকনোলজি নাকি অনেক উন্নত ছিল। তারা মনে করে কি, এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, আই মিন কি মহাভারতের যুদ্ধ, সেটাও হয়েছে। তারা বিশ্বাস করে রামায়ণের ঘটনাও ঘটেছে। তারা কারা মনে করে? থিওরিস্টরা, কিন্তু যারা এক প্রকার বিজ্ঞানী বলতে পারো। হ্যাঁ, সবই ঘটেছে, কিন্তু কি এটা কাদের মধ্যে ঘটেছে? এটা ঘটেছে সব এলিয়েনদের মধ্যে ঘটেছিল।
তো তারা একটা সময় কি হয়, তারা একটা সময় তোমার হচ্ছে মানুষের জন্ম হয়, তারপর তারা সেখান থেকে কি হয়, চলে যায় এলিয়েনরা, আবার তাদের গ্রহে ফিরে যায়। হ্যাঁ, এবং তাদের সাথে এখনো নাকি তারা তাদের গ্রহ থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই কারণেই নাকি মানুষের বিশ্বাস যে ঈশ্বর, আমরা যেমন কি আমাদের ছোটবেলা থেকে আমাদের কি বিশ্বাস, আমরা যে কাউকে তুমি জিজ্ঞেস করো ভগবান কোথায় রয়েছে বা ঈশ্বর কোথায় থাকে, আমরা কিন্তু উপরেই বলি যে আকাশে। উপরে, উপরে থাকে। মানে কি উপরে মানে তো আকাশ। হুম। তাহলে কি সেই এলিয়েনরা বা এলিয়েনরাই কি বলতে পারো আমরা যে ঈশ্বরকে পূজা করি তারা কি সত্যি এলিয়েন? তারাও তো উপরেই থাকে, এলিয়েনরা তো আকাশেই থাকে। হ্যাঁ, একদম। অনেক মানে এটা কি অনেক বলতে পারো একটা মারাত্মক কনসেপ্ট, অনেক রহস্যময় একটা কনসেপ্ট। ওকে। তো এটাই বিলিভ করা হয় যে এখন এই যেটা তোমার বললাম, থিওরিস্ট যারা রয়েছে, এনসিয়েন্ট এলিয়েন থিওরিস্ট, তারা বিশ্বাস করে যে শিব, শিব একটা এনার্জি, এবং হ্যাঁ, তিনি তোমার হচ্ছে এলিয়েনের সাথে তার কিছু রয়েছে, সম্পর্ক রয়েছে, সম্পর্ক রয়েছে। বা বা এলিয়েন, বা তিনি এলিয়েন। হ্যাঁ, তিনি অত্যন্ত ক্ষমতাধর কোন এলিয়েন। হ্যাঁ, তিনি পৃথিবীতে এসেছিলেন, এবং তার যে লীলা সেটা করে গেছেন। এবং যখন তিনি পৃথিবীতে আসতেন তো এই কৈলাসেই তিনি নাকি নামতেন, এই কৈলাস হুম। পাহাড়ে তিনি নামতেন। হ্যাঁ। তো এবং তোমার হচ্ছে উম এই জন্যই নাকি কৈলাস পাহাড়ে মানে গেলে অনেক কিছু, অনেক ম্যাগনেটিক যে তুমি ফিল্ডের কথা বললে সেটা অনুভূত হয়। হ্যাঁ, রাতে হুম নাকি অনেক আওয়াজও শোনা যায়, আওয়াজও হুম কিন্তু হুম শোনা যায় হুম কৈলাস পাহাড়ে। হুম অনেক রকমের আওয়াজ, নাচার আওয়াজ, হ্যাঁ, তারপর তোমার কি ডুমরুর আওয়াজ, এটা নাকি শোনা যায়। তো তাদের এটাই বিশ্বাস যে শিব এলিয়েন। তিনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত তার টেকনোলজি নাকি অত্যন্ত উন্নত। এবং তিনি অত্যন্ত কি ক্ষমতাধর একজন ক্ষমতা, এলিয়েন, হ্যাঁ ক্ষমতাশীল। এবং তিনি এখনো পৃথিবীতে আসেন। হুম। এবং এই কৈলাস পর্বতের মাধ্যমেই তিনি কি করেন, এই পৃথিবীর সাথে তার যে যোগাযোগ কানেকশন, রয়েছে। হুম। যোগাযোগ রয়েছে বা কানেকশন রেখেছেন। মানে একদমই মানে কি পুরোপুরি একটা বিতর্কিত এবং রহস্যময় একটা হ্যাঁ, হ্যাঁ রহস্যময়, অবাস্তব একটা হ্যাঁ। হ্যাঁ থিওরি কিন্তু এই ইয়েরা দিয়েছেন, এই তোমার অ্যানসিয়েন্ট সেই এলিয়েন থিওরিস্টরা দিয়েছেন। একদম। হুম। আপনি যে, হ্যাঁ আপনি যে এতক্ষণ বলছে কৈলাস পর্বতের যে ঘটনাটা বললেন, যে এলিয়ান সম্পর্কে বা হচ্ছে শিবের শিবের সাথে এলিয়ানের যে সম্পর্ক রয়েছে সেটা আমরা শুনলাম। তো আর একটা কোশ্চেন আছে স্যার আপনার কাছে, যে এই যে গুগল, মানে এই যে কৈলাস পর্বতটা যে মানে উপর থেকে যে ছবি তুলেছে, তো তার সাথে কিরকম সম্পর্ক রয়েছে বা গুগল কি দেখতে পেয়েছে সেটা একটু যদি বলেন ভালো হতো। হুম। উম, সৌমিত্র, তুমি খুবই ভালো একটা প্রশ্ন করেছো। হ্যাঁ। আর অ্যাকচুয়ালি গুগল আর্থ যে স্যাটেলাইট, হ্যাঁ, সেটা তোমার কৈলাস পর্বতের ছবি কিন্তু উপর থেকে তুলেছিল। ঠিক আছে, নাসা কিন্তু এটা নিয়ে কাজ করেছে, নাসা এবং গুগল আর্থ। তো তারা স্যাটেলাইট দিয়ে ছবি তুলেছে, কিন্তু ছবি তোলার পরে ছবিতে যেটা দেখা গেছে একটা মানে ওরা দেখে কিন্তু গুগলের যারা তোমার রয়েছেন রিসার্চার, এবং যারা তোমার নাসার রিসার্চার যারা রয়েছেন বিজ্ঞানীরা, তারা কিন্তু এক প্রকার হতবাক হয়েছে। কারণ কি ওখানে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি এই ছবিটা দেখাবো সবাইকে আমি ভিডিওর ভেতরে। তো তারা কিন্তু শিব বা আমাদের যে শিব মহাদেব, হ্যাঁ, মহাদেবের কিন্তু আকৃতির তারা দেখতে পেয়েছে উপর থেকে, সেই ছবিতে কিন্তু দেখা গেছে। তো এই ছবিটা কিন্তু অত্যন্ত প্রচন্ড ভাইরাল হয়েছিল পুরো সোশ্যাল মিডিয়াতে ওই সময়। হুম। তো একদমই তোমার অনেকগুলো ছবি তুলেছে এবং সেখানে মহাদেবের কিন্তু চিহ্ন দেখা গিয়েছে, বিভিন্ন রকমের মুখের আকৃতি, বা তিনি ধ্যানরত অবস্থায় রয়েছেন এইরকম কিন্তু আমরা তারা দেখতে পেয়েছে। যে সত্যি রহস্যময় ব্যাপার। হুম। হুম যে স্যার। অ্যাকচুয়ালি এখানে কি রয়েছে, সেটা আমাদের কাছে মানুষের কাছে পরিষ্কার নয়, রহস্য। আর কখনো পরিষ্কার হবেও কিনা সেটাও সন্দেহ। কারণ কি এটা আমাদের পক্ষে তো ওখানে যাওয়া সম্ভব নয়, কারণ যে যায়, যেতে চায় সে তো পারে না, ফেল হয়, হয় মারা যায় মানে ফিরে আসে। ইভেন কি ওখানে নাকি এটাও রয়েছে, আমি একটা শুনেছি, তোমাদের লাস্টলি যে মিথ সেটার কথাটা বলি। ওখানে তোমার আহ এইটি রয়েছে, এইটির নাম শুনেছো তো তোমরা? বরফ মানব, বরফের হুম মানুষ। হুম। ইয়েতি। হ্যাঁ হ্যাঁ ইয়েতি, ইয়েতি। ইয়েস, এটি। তো এটি রয়েছে, বুঝতে পেরেছো, কৈলাসে নাকি দেখা যায়। অনেকে কিন্তু যারা কৈলাস অভিযানে গিয়েছিল তারা কিন্তু এই এটি কিন্তু দেখেছে। হুম। বলে, কিন্তু তার কোনো প্রুফ যদিও নেই,
তারা যে ছবি তুলতে পেরেছে বা কিছু করতে তা পারেনি, তারা তো এইটি দেখেই তো ভয় পালিয়েছে। তো অনেকে বলে, আবার হিন্দু ধর্মে অনেকে বিশ্বাস করে এই তীরা হচ্ছে তোমার হয়তো শিব যে এলিয়ান টাইপের হ্যাঁ শিব যে রয়েছে শিবেরই তোমার হচ্ছে কি বলবো একটা সাথে যে রূপ, থাকে, হ্যাঁ একটা রূপ সেটা, হ্যাঁ। না না সাথে যে থাকে শিবের সাথে যারা থাকে, নন্দী নন্দী, ভীম। হ্যাঁ, উম, ভূত প্রেত, নখচূড় হ্যাঁ এদেরই কোন বলে। একটা রূপ, বুঝতে পেরেছো, হ্যাঁ, নন্দী হ্যাঁ। এদেরই হুম। রূপ, এটা মনে করে। এটা কিন্তু মানে কি আমি বলছি তা নয়, ভারতের একজন আর্মির বড় একজন অফিসার, হ্যাঁ বুঝেছো, তিনি রিটায়ারমেন্টের পরে কৈলাসে গিয়েছিলেন, গিয়ে তিনি কিন্তু বলেছিলেন মিডিয়ার সামনে, বা তার একটা পডকাস্টে বলেছিলেন যে তিনি এইটি দেখেছেন, হুম এবং পুরো স্টোরিটা বলেছিলেন, যে মানে এইটিটা কিরকম আকৃতির, এটা অনেক বড় আকৃতির, হ্যাঁ এবং এটা অনেকটা দেখতে কি বলতো প্রাচীন মানবের মতো, প্রাচীন মানব। তো আমরা তো জানি প্রাচীন মানব, আমরা যারা ডারউইনের থিওরি যারা পড়েছো তারা জানো তো প্রাচীন মানব তেমন কেমন ছিল, তাই তো হুম, অনেকটা হুম, বাদরের হুম। মতো দেখতে, আবার মানুষের হ্যাঁ, মতো হ্যাঁ, দেখতে, হ্যাঁ, বড় বড় হ্যাঁ, নখ, হুম হ্যাঁ। এবং গায়ে প্রচুর ওই বন প্রচুর প্রচুর মানুষের মতন, হ্যাঁ বন মানুষের মতন যেটা। একদম, এবং গায়ে প্রচুর লোম, প্রচুর লোম, এইটি। তো এইটি রহস্য রয়েছে কৈলাসের ভিতরে, মানে এমন কোনো রহস্য মনে হয় নেই যেটা কৈলাসে নেই। তো যদি কখনো কারো সুযোগ হয় অবশ্যই কৈলাসে যেতে পারো, হ্যাঁ যে নিচের দিকটায় অন্তত, হুম তোমরা কিন্তু, বা আমারও ইচ্ছা রয়েছে যদি কখনো সুযোগ হয় যাব, অন্তত নিচের দিক থেকে আমরা দেখতে পারবো, নিচের দিকে দেখতে কোনো অসুবিধা নেই, তুমি ওখানে পুজোও করতে পারো, হ্যাঁ সেখানে তুমি নিচে প্রাকৃতিক সৌন্দর্য ছবি নিতে পারো, হুম এবং রাতেও তুমি সেই মানস সরোবরের অপরূপ দৃশ্য তুমি দেখতে পারো, তো দেখার মতো খুব সুন্দর জায়গা এবং আধ্যাত্মিক জায়গা, এখানে যারা যায় তারা একটা আধ্যাত্মিকতা ফিল করে, অন্যরকম একটা ভাইব বলে ভাইব্রেশন, সেটা কিন্তু ফিল করা যায় কৈলাসের পাশে গেলে, বলে যে কৈলাসে নাকি ভাইব্রেশনও হয়, বা একটা ভাইব মানে ফিল করা যায়, যে মনে হয় এটা নড়ছে কৈলাস কম্পন নাকি, অনুভব করা যায়। হ্যাঁ একদম ভাইব্রেশন যেমনটা আমরা বলি যেটাকে কম্পন, হুম, হুম, কম্পন হুম, অনুভব হুম। করতে পারি। এবং এমন এবং অনেকেই বলেছেন, একজন রাশিয়ান মনে হয় ছিলেন, একজন রাশিয়ান বিজ্ঞানী, তিনি বলেছেন যে কৈলাস পর্বত কিন্তু স্থির নয়, এটা নাকি নড়ে, নড়াচড়া করে, এটা তোমার আলাদা একটা ভাইব্রেশন হয়, এবং এটাও সত্যি, এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ যে কৈলাস পর্বত কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরু এবং গোটা যে পৃথিবীটা রয়েছে গোল পৃথিবী আমাদের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে বিস্তৃত পৃথিবী, সেই হুম। পৃথিবীর একদম মাঝখানে রয়েছে কৈলাস পর্বত, সেন্ট্রালে রয়েছে। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। হুম হুম মানে পুরো ব্যাপারটাই রহস্যজনক আর কি, হুম মানে একদম সেন্ট্রালে কৈলাস পর্বত। তো সত্যিই কিছু না কিছু এখানে তো অবশ্যই রয়েছে, আমার তো তাই, আমার নিজের থেকে তো তাই মনে হয়, হয় এলিয়েন, না হয় সত্যিই আমাদের দৈবিক কোনো শক্তি, কিছু তো অবশ্যই রয়েছে, হুম একদম পৃথিবীর সেন্ট্রালে অবস্থিত, এবং সেখানে আমরা যেতে পারছি না, এবং তার আকৃতি পিরামিডের মতো, যেটাকে বিলিভ করা হয় পিরামিড তৈরি করেছে এলিয়েনরা, তাই না? আবার এখানে মানে যে যেতে চায় সেই যেতে পারে না, কেউ যেতে পারে না, বা গেলেও ফিরে আসতে পারে না, আলাদা একটা, বা ফিরে এলেও কথা বলতে পারে না, মানে পুরোটাই একদম রহস্যজনক পুরো বিষয়, তো এটার রহস্য কখন উন্মোচিত হবে কিনা মানুষের সামনে সেটা সময়ই বলে দেবে। থ্যাংক ইউ স্যার আপনাকে